আমাদের আজকের অতিথির কাছে প্রথমেই জানতে চাইবো আগামী 25 এবং 26 তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়ো ইনফরমেটিক্স এবং কম্পিউটেশনাল বায়োলজি বিষয়ের আন্তর্জাতিক কর্মশালা। এই কর্মশালা সম্পর্কে যদি কিছু বলতেন। বায়োইনফরমেটিক্স এবং কম্পিউটেশনাল বায়োলজি হচ্ছে কম্পিউটার এবং সফটওয়্যারকে ব্যবহার করে এবং বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কিভাবে মেডিকেল, এগ্রিকালচার এবং অ্যানিমাল এবং বিভিন্ন মাইক্রোবায়োলজি অর্থাৎ জৈব প্রযুক্তি বিষয়ে যে গবেষণাগুলো হচ্ছে সেখানে কিভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, আজকে একেবারে আধুনিক প্রযুক্তিতে কম্পিউটার ছাড়া আমরা কোনো গবেষণাকে চিন্তা করতে পারি না এবং এটি বর্তমানে খুবই আধুনিক এবং একেবারে সাম্প্রতিকতম একটি শাখা। এবং এই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, চিটাগং ভেটেরিনারি ইউনিভার্সিটির প্যাথোলজি এবং প্যারাসাইটোলজি বিভাগ এবং ইউএসটিসি চট্টগ্রামের বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, এই তিনটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই আয়োজনটি করেছে। 25 তারিখ অনুষ্ঠিত হবে ইউএসটিসিতে এবং 26 তারিখ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বায়ো ইনফরমেটিক্সকে বলা হয় এই সময়ের বিজ্ঞানের অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র। তো এর শাখা সম্পর্কে যদি কিছু বলতেন, এর প্রয়োগ সম্পর্কে। বায়োইনফরমেটিক্সকে এই কারণেই খুবই সম্ভাবনার একটি ক্ষেত্র বলা হচ্ছে কারণ এই সময়ে আমাদের পৃথিবীতে ফার্মাসিউটিক্যাল জগতে একটি বিপ্লব ঘটে গেছে। অর্থাৎ আগেকার দিনে একেবারে ট্র্যাডিশনাল সিস্টেমে আমাদের ড্রাগগুলো তৈরি হতো, ট্যাবলেট তৈরি হতো, এখন নতুন নতুন ভ্যাকসিন তৈরি হচ্ছে, নতুন নতুন টেকনোলজিতে ড্রাগ তৈরি হচ্ছে। আমাদের বায়োইনফরমেটিক্সে যে কাজটি আমরা করি সেটি হচ্ছে সরাসরি একটি ট্যাবলেট তৈরি করার আগে সে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে দেখায় শরীরের কোন জায়গায় গিয়ে এটি কাজ করবে এবং কোথায় কি প্রতিক্রিয়া হতে পারে। আমার বডির ভেতরে যে সেলগুলো বা কোষগুলো আছে তারা এর জন্য কি ধরনের সাড়া দেবে, অর্থাৎ তাদের স্ট্রাকচার বা গঠনগত কি ধরনের পরিবর্তন হবে। এছাড়াও আপনার কোনো বংশগত রোগ থাকলে সেটিকে আইডেন্টিফাই বা সেটিকে চিহ্নিত করতে সাহায্য করবে বায়োইনফরমেটিক্স। আপনি নতুন প্রজাতির কোনো ফসল উদ্ভাবন করতে গেলেন, ধরেন ধান উদ্ভাবন করতে যাচ্ছেন কিংবা নতুন প্রজাতির গম উদ্ভাবন করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স যে কাজটি করবে আপনাকে সেটি উদ্ভাবনের আগে কম্পিউটার বিশ্লেষণ করে দেখাবে সেটি সম্ভাবনা কতটুকু এবং সেটি কতটুকু কার্যকরী হবে। এবং এই জায়গাটি থেকে আমাদের দেশের জন্য এটি খুবই সম্ভাবনাময়। এবারে জানতে চাচ্ছি যে বাংলাদেশে কারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন। বাংলাদেশে আসলে এই বিষয়টি নিয়ে গবেষণা খুব বেশি মানুষ করছেন না, কারণ হলো এটি বললাম গত 8 থেকে 10 বছর ধরে পৃথিবীতে আসলে এই গবেষণাটি হচ্ছে এবং বাংলাদেশে বিগত 5-6 বছর ধরে বলা যায় এটি প্রসারিত হচ্ছে। বাংলাদেশে মূলত এটি নিয়ে গবেষণা হয় সবচেয়ে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ডক্টর হাসিনা খান, ডক্টর জেসমিন ম্যাডাম, ডক্টর জেবা ইসলাম সিরাজ ম্যাডাম, তারা গবেষণা করেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ করে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ আল ফোরকান, ডক্টর লুলু আল মারজান, ইউএসটিসিতে ডক্টর আরিফুজ্জামান এবং ডক্টর নুরুল আবসার চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে হয় এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় সিলেটে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে এই গবেষণাগুলো হচ্ছে। এবং আমাদের একটি গ্রুপ আমাদের ছাত্রদের সাহায্য নিয়ে আমরা করছি এই ধরনের গবেষণাগুলো। এটি তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি শাখা। তো আমাদের দেশে বায়োটেকনোলজির পড়াশোনা এবং এর প্রয়োগ বর্তমানে কি অবস্থায় আছে? বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টি একটা সময় এমন ছিল যে সবাই প্রত্যেকটি ছাত্রকে প্রশ্ন করতো যে তুমি এই বিষয়টি কেন পড়ো, এবং এখনো প্রায় ছেলেদের এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। আসলে এক একটি বিষয় এক এক রকম। কোনো বিষয় হচ্ছে সরাসরি টেকনিক্যাল, অর্থাৎ সেই বিষয়টির যতটা না গবেষণাধর্মী তার চাইতে চাকরি বা তার চাইতে বেশি হচ্ছে প্রায়োগিক। বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে অনেকটা গবেষণাধর্মী একটি বিষয়। এখানে আপনি গবেষণা করবেন কেন বাংলাদেশে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাচ্ছে, মানুষের শরীরের ভেতরের কোন গঠনটি এর জন্য দায়ী, কেন মানুষের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এর চাকরি ক্ষেত্র আগে একটু কম ছিল, কিন্তু দিন দিন সেটি প্রসারিত হচ্ছে, কারণ অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে যেগুলো লেটেস্ট যে ডায়াগনস্টিক ধারা মলিকুলার ডায়াগনোসিস সেটি হচ্ছে বায়োটেকনোলজির একটি শাখা। এবং একই সাথে এগ্রিকালচারাল সেক্টরগুলো আমরা নতুন আজকে সকালেও একটি আবিষ্কারের কথা বা একটি বলা যায় একটি গবেষণার কথা সবাই নিশ্চয় বলছেন, পাটের জিনোম সিকোয়েন্সের পরবর্তীতে পাটের ছত্রাক যেগুলো আছে সবগুলোর জিনোম সিকোয়েন্স অর্থাৎ তাদের সবগুলো জিনের গঠনটি আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম তার গবেষণা সহযোগীদের নিয়ে, তরুণ একদল গবেষণা সহযোগীদের নিয়ে। এই ধরনের বিভিন্ন ক্ষেত্র বাংলাদেশে উন্মুক্ত এবং সেগুলো নিয়ে অনেকেই গবেষণার সুযোগ থাকা সত্ত্বেও এখনো সুযোগ বলা যায় শুরু করতে পারেননি। তবে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে এটি কিন্তু অনেক সামনের দিকের একটি বিষয় হয়ে যাচ্ছে এবং এই শতাব্দীকে বলা হচ্ছে বায়োটেকনোলজির একটি শতাব্দী। এবারে আসি আপনার বিষয়ে। শিক্ষকতা এবং গবেষণার পাশাপাশি আপনি অন্যান্য আরো কিছু বিষয়ের সাথে জড়িত, সেই বিষয়গুলো যদি একটু বলতেন। শিক্ষকতা এবং গবেষণা হচ্ছে বলা যায়
নেশা বা প্যাশনের মতো। এর পাশাপাশি আমার ভালো লাগার অনেকগুলো জায়গা রয়েছে, তার মধ্যে হচ্ছে আমি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে খুবই পছন্দ করি। এবং আমি চট্টগ্রামের সবচেয়ে বড় যে সংস্থাটি বলা আমরা সহ পাঠ্যক্রমিক কার্যক্রম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে দৃষ্টি চট্টগ্রাম। আমরা বিগত 20 বছর ধরে কাজ করছি। আমি বিতর্ক নিয়ে কাজ করি, আবৃত্তি নিয়ে কাজ করি, এবং একই সাথে কুইজ, ম্যাথস অলিম্পিয়াড এগুলো নিয়ে আমরা কাজ করি, এবং আমি দৃষ্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। এছাড়াও আমি ইয়ং বায়োটেকনোলজিস্ট বাংলাদেশ নামে একটি সংগঠন আছে আমাদের, যারা বাংলাদেশের সব বায়োটেকনোলজি শিক্ষার্থীদের একটি সেন্ট্রাল প্ল্যাটফর্ম হিসেবে যারা কাজ করছে। আমরা জীববিজ্ঞান বিষয়টি বাংলাদেশের সব জায়গায় সচেতনতা সৃষ্টি করার কাজ করছি। আচ্ছা, তাহলে এবার একটু জানতে চাই যে দৃষ্টি সম্পর্কে কিছু বলুন। দৃষ্টি গত 20 বছর ধরে মূলত যে কাজটি করে যাচ্ছে সেটি হচ্ছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনের জগৎটাকে বদলে দেয়া। মনের জগৎটা বদলে দেয়া মানে কি? আমরা মনে করি একজন শিক্ষার্থী শুধুমাত্র টেক্সট বুক বা পাঠ্য বই যখন পড়ে তার মনটাকে আসলে বদলানো যায় না, কারণ তার মাঝে একটি মুখস্থ করার প্রবণতা থাকে। আমরা কিভাবে তার মনের জগৎটা বদলে দিতে পারি? যখন আমরা এমন কোন কাজ তাকে দেব যেখানে তাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, স্বপ্ন দেখতে হবে। এবং তেমনই একটি ক্ষেত্র হচ্ছে বিতর্ক, তেমন ক্ষেত্র হচ্ছে আবৃত্তি, তেমন ক্ষেত্র হচ্ছে কুইজ। এবং এই প্রত্যেকটি ক্ষেত্রগুলো নিয়ে আমরা কাজ করি, এবং আমরা মনে করি পড়ার বইয়ের বাইরের বইগুলো তাকে পড়ার বইয়ের সাথে সাথে অনেক বেশি পড়তে হবে। তাকে জানতে হবে পৃথিবী সম্পর্কে, তাকে ভাবতে হবে দেশ সম্পর্কে। এখান থেকে যেটা গড়ে উঠবে সেটা হলো দেশাত্মবোধ। সে দেশকে ভালোবাসতে শিখবে, আশেপাশের সমাজ সম্পর্কে জানতে শিখবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার মাঝে একটা সত্যিকারের আলোকিত মানব সত্তা গড়ে উঠবে। এটি নিয়ে দৃষ্টি কাজ করে যাচ্ছে। গত 20 বছর ধরে আমরা মূলত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কাজ করি, অর্থাৎ আমাদের মূল টার্গেট হচ্ছে তরুণ সম্প্রদায়, তারুণ্য নির্ভর সংগঠন আমরা। বিজ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় দিক কোনটি? বিজ্ঞানের ক্ষেত্রে আসলে অনেকগুলো দিককে আমি সম্ভাবনাময় মনে করি, কিন্তু সবচেয়ে বড় সম্ভাবনাময় দিকটি আমি মনে করি আমাদের অদম্য মেধা। এবং আমাদের মেধার ক্ষেত্রটি কোথায় সবচেয়ে বেশি? আমাদের তরুণরা। আমি মনে করি আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের যেটা আগামী দিনের প্রজন্ম, যারা এখন পড়াশোনা করছে কিন্তু আজকে থেকে ঠিক 10-12 বছর পর যারা নেতৃত্বে আসবে, তারাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সম্ভাবনাময় ক্ষেত্র। আপনি দেখুন প্রোগ্রামিং কন্টেস্টে ভীষণ ভালো হচ্ছে আমাদের ছেলে মেয়েরা। নাসার যে লুনার রোবোটিক্স কম্পিটিশন হচ্ছে সেখানে আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এবার রৌপ্য পদক জিতে আসলো আমাদের ছেলে মেয়েরা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন পুরো পৃথিবীটা তার কাছে খোলা। ইন্টারনেট নামের একটা বিশাল জগৎ একটা জানলা খুলে দিয়েছে। সে খোলা আকাশ দেখতে পাচ্ছে, ইন্টারনেট দিয়ে পুরো পৃথিবীটা তার হাতের কাছে। সে নিজেই গবেষণা করতে পারে, নিজেই জানতে পারে, এবং সবচেয়ে বড় কথা সে নিজেই নিজের সম্পর্কে সচেতন হতে পারে। এবং সে কারণে আমি মনে করি আমাদের তরুণদের মাঝে একটা বিশাল অদম্য শক্তি আছে। তারা আসলেই 15 থেকে 20 বছরের মাঝে একটা বিরাট আকারের পরিবর্তন আমাদের মাঝে নিয়ে আসতে পারে। এবারে জানতে চাই 25 এবং 26 তারিখে আপনাদের যে কর্মশালা রয়েছে, আন্তর্জাতিক কর্মশালা, এই কর্মশালার ভিতরে কি কি রয়েছে, আয়োজনগুলো কি কি? এই কর্মশালাটি প্রথমেই যেটি জানানো সেটি হলো এই কর্মশালাটিতে বিশাল একটি অঙ্কের সাহায্য প্রদান করছে ইতালি থার্ড ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস, স্টোয়াস যাকে বলা হয়। এবং এই কর্মশালাটিতে মূলত যেগুলো শেখানো হবে সেটি হলো এমআরএনএ ডিজাইন, অর্থাৎ একটি কম্পিউটারকে ব্যবহার করে আমাদের শরীরের মধ্যে ধরেন আপনি একটি ইনজেকশন পুশ করলেন, সাথে সাথে সে শরীরের ঠিক নির্দিষ্ট জায়গাটিতে গিয়ে কিভাবে কাজ করবে। অর্থাৎ আপনার পেট ব্যথা করছে, সে সেই পাকস্থলীতে গিয়ে কিভাবে কাজ করবে। আপনি একটি ড্রাগ নেওয়ার সাথে সাথে সে মস্তিষ্কে গিয়ে কাজ করছে না কেন, কম্পিউটার আপনাকে আগে বিশ্লেষণ করে দেখাবে। আবার কম্পিউটার এটাও দেখাবে কোথায় সাইড এফেক্ট হতে পারে, অ্যাডভার্স এফেক্ট। আপনার দেখা যায় একটি ড্রাগ খেলে শরীরে কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সেটি কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে। আবার একইভাবে আমরা আমাদের এখানে যেটা 3D স্ট্রাকচার ডিজাইন, অর্থাৎ ত্রিমাত্রিক ভাবে একটি যে কোনো বস্তুর স্ট্রাকচার সম্পর্কে জানা। আমাদের শরীরের ভিতরে অনেক কিছু আছে, একটা উদ্ভিদের শরীরের মধ্যে অনেক রকমের কম্পাউন্ড বা বস্তু আছে, সেগুলোর স্ট্রাকচার সম্পর্কে জানা। যতক্ষণ আমরা তাদের গঠন জানবো না, তাদের বিরুদ্ধে কোনো প্রতিষেধক আমরা আবিষ্কার করতে পারবো না। আবার ঠিক একইভাবে আমাদের শরীরে বিষক্রিয়া কারা তৈরি করে, টক্সিসিটি কারা তৈরি করছে, সেগুলো সম্পর্কে জানা। তো এগুলো সম্পর্কে প্রশিক্ষণ দেবেন জাপান, ইন্ডিয়া এবং চায়না থেকে আসা অনেক বিজ্ঞানী। তাদের মধ্যে রয়েছেন কুমামোতো ইউনিভার্সিটি, আসাম ইউনিভার্সিটি, ইন্ডিয়ার দিল্লি ইউনিভার্সিটি, পুনে ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান এগ্রিকালচার ইনস্টিটিউট থেকে আসা অনেক বিজ্ঞানী। এবং এরই সাথে থাকবেন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে, রাজশাহী ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি এবং ইউএসটিসি থেকে কয়েকজন নাম করা বিজ্ঞানী, যারা এই বিভিন্ন বিষয়গুলো প্রশিক্ষণ প্রদান করবেন। এবং এতে অংশ নিচ্ছে বাংলাদেশের প্রায় সবগুলো বড় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের তরুণ শিক্ষক এবং শিক্ষার্থীরা। ঢাকা, নর্থ সাউথ, আইসিডিডিআরবি, বার্ডেন, জাহাঙ্গীরনগর,
ব্র্যাক ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি, ভেটেরিনারি ইউনিভার্সিটি, সাস্ট, কুয়েট, খুলনা, রাজশাহী ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এবং শিক্ষার্থীরা। নতুন প্রজন্মের বিজ্ঞানের ছাত্রদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। নতুন প্রজন্মের বিজ্ঞানের ছাত্রদের জন্য আমি যেটা বলবো, আমি মনে করি যারা বিজ্ঞান পড়ছো তারা আসলে একটি চ্যালেঞ্জ নিয়ে পড়ছো। কেন চ্যালেঞ্জ নিয়ে পড়ছো? কারণটি হলো এখানে এখন হচ্ছে বাণিজ্যের যুগ অনেকটা বলা যায়, সবাই বিবিএ পড়তে চায়। এর মাঝেও যারা বিজ্ঞান পড়তে আসে আমি মনে করি তারা অনেক বেশি সৃজনশীল মানুষ, এবং এই যে বিজ্ঞান নিয়ে পড়তে এসছো কখনো স্বপ্ন দেখা ছাড়বে না, কখনো হাল ছেড়ে দেবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশকে আগামীর বিশ্বে টিকে থাকতে হলে নিজেদের আবিষ্কার থাকতে হবে, নিজেদের উদ্ভাবন থাকতে হবে এবং নিজেদের সৃজনশীলতা থাকতে হবে। আমার নিজস্ব সৃজনশীলতা না থাকলে আমি কখনোই বাণিজ্যের জগতে টিকে থাকতে পারবো না, এবং আমাদের সেই সৃজনশীলতা, সেই স্বপ্নের জায়গাগুলো টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় ক্ষেত্রটি হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান চর্চা যত বেশি হবে তত বেশি আবিষ্কার হবে, উদ্ভাবন হবে, এবং একই সাথে বাংলাদেশ বাণিজ্য প্রযুক্তিতে এগিয়ে যেতে পারবে। সে কারণে আমি মনে করি বিজ্ঞান পড়ো, বিজ্ঞান পড়ে স্বপ্ন দেখো এবং নতুন নতুন বিজ্ঞানী তৈরি হয়ে উঠুক, এবং আগামী দিনকে তোমরা নেতৃত্ব দাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে। এবারে বিদায়। বিদায়ের আগে সবিনয়ে জানাই, দিন প্রতিদিন সম্পর্কে আমরা আপনাদের মতামত জানতে চাই, আপনাদের মনের মতো করে সাজাতে চাই এই অনুষ্ঠান। আপনাদের মতামত আর ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নোট টাওয়ার, ১১০ বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা ১২০৫। ফোন ৮৬৫3175 থেকে ৮ পর্যন্ত। আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায়, দিন প্রতিদিন @banglavision.tv। জর্জ বার্নার্ড শ বলেছেন, তুমি যদি সত্যি সত্যি একজন সৃজনশীল মানুষ হতে চাও, প্রথমত তোমার মনকে শুদ্ধ আর সুন্দর করো। শুদ্ধ সুন্দর মন ছাড়া সৃজন হয় না। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক।